আতিক, আজকে যে কোর্ট চত্বর আপনি দেখতে পাচ্ছেন, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, একই সঙ্গে বিপুল পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সকাল থেকে আমি এই কোর্টে আছি এবং দেখেছি যে যখন থেকে চাউর হয়েছে যে আজকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালত প্রাঙ্গণে এবং আদালতে নিয়ে আসা হবে, তখন থেকে সাধারণ আইনজীবীরা তারা আদালতে অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত তারা আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন। একই সঙ্গে সালমান এফ রহমান এবং আনিসুল হক যে অপরাধ করেছেন, সেই অপরাধে যাতে বিচার হয়, সেই দাবিটি সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে করা হচ্ছে এবং একই সঙ্গে তারা কিছুক্ষণ আগ পর্যন্ত তারা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে যখন এই দুই ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে, এজলাসে নিয়ে আসা হবে, তখন পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। তবে কতদিনের রিমান্ড আবেদন করা হবে সেটি এখনো নিশ্চিত নয়। তবে এতটুকু নিশ্চিত যে তাদের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল আমাদের জানানো হয় যে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক যে উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত পর্যন্ত একটি ধোঁয়াশা ছিল আসলে কোন মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে নিউ মার্কেট থানা থেকে জানানো হয় যে নিউ মার্কেট থানায় 16 জুলাই দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল এবং সেই হত্যা মামলাতেই মূলত আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলাতেই মূলত আজকে আদালতে হাজির করা হবে। আতিক, আপনি জানেন যে আইন রয়েছে কোনো আসামিকে গ্রেপ্তারের পরে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। সেই আইন মেনেই কিন্তু আজকে আদালতে সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে উপস্থাপন করা হবে, আদালতে হাজির করানো হবে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। একটি বিষয় যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে কোনো আইনজীবী ডিফেন্ড করবেন কিনা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। কোনো আইনজীবী এরকম সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে লড়বেন সে তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। একই সঙ্গে রাষ্ট্রীয় পক্ষ থেকে যে আইনজীবী, সেই আইনজীবীকে আজকে থাকবেন সেটিও কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারছি না, কারণ এই আদালতের যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু, তিনি কিন্তু এখন পর্যন্ত কোর্টে আসেননি। সেক্ষেত্রে বলা যায় যে আসলে রাষ্ট্রপক্ষ থেকে কে শুনানি করবেন বা আনিসুল হক এবং সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী থাকবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে জিআর শাখা থেকে ডিসি প্রসিকিউশনের পক্ষ থেকে হয়তো বা ডকুমেন্ট এখানে উপস্থাপন করা হতে পারে, সেক্ষেত্রে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে মূলত রিমান্ড আবেদন করা হবে বলে যতটুকু আমরা তথ্য পাচ্ছি। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। এবং এখানে যারা আইনজীবী রয়েছেন তারা অভিযোগ করছেন যে বাংলাদেশে গেল 15 বছরে যেসব গুম হয়েছে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বা গায়েবী যেসব মামলা হয়েছে, সেসব মামলার ক্ষেত্রে আনিসুল হকের একটি দায় রয়েছে বলে আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে এই আনিসুল হকের কারণেই বিভিন্ন সময়ে যে মামলা হয়েছে এবং গায়েবী মামলা হয়েছে, নিরাপরাধ মানুষকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে, সেটি কিন্তু আসলে আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে। একই সঙ্গে আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে নিউ মার্কেট থানায় যে মামলাটি করা হয়েছিল 16 জুলাই হত্যা মামলায়, উস্কানিদাতা হিসেবে মূলত এই সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। আতিক, আরেকটি বিষয়, আজকে এই সিএমএম আদালতে আরও দুটি মামলা হয়েছে যেখানে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে দুপুরের দিকে সোহেল রানা নামে একজন আইনজীবী
তিনি গুম হয়েছিলেন বলে তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন যে 2015 সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত 2015 সালের আগস্ট মাস পর্যন্ত তিনি গুম ছিলেন এবং গুমে থাকা অবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে। এই গুমের অভিযোগে তিনি আজকে মামলার আবেদন করেছিলেন। পরবর্তীতে সিএমএম আদালত তার এই অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দিয়েছেন এবং সে যে মামলাটি করা হয়েছে সোহেলরানার পক্ষ থেকে বাদী হয়ে যিনি মামলাটি করেছেন সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি এবং সহ 5 জন এবং আরো 25 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আরেকটি বিষয় যে আরেকটি মামলা করা হয়েছিল, হত্যা মামলা করা হয়েছিল, হত্যা মামলা আবেদন করা হয়েছিল আইনজীবীদের পক্ষ থেকে। সেখানেও শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে আদালত এই মামলাটি কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমরা জানতে পেরেছি যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এরই মধ্যে ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই দুই ব্যক্তিকে আদালতে নিয়ে আসা হবে এবং বিচারক মামুনুর রশিদের আদালতে তাকে হাজির করা হবে এবং এই দুই ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে, আদালত প্রাঙ্গণে আনা হবে, সে কারণে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রচুর বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, একই সঙ্গে বিজিবি মোতায়েন করা হয়েছে, এমনকি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আসলে এখানে এখনো সাধারণ আইনজীবী যারা রয়েছেন তারা রয়েছেন, একই সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন, ফলে তাদের এই আদালতে হাজির করাকে কেন্দ্র করে যাতে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি বা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মূলত এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে যে গাড়িতে করে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হচ্ছে সেটি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই আদালতে প্রবেশ করবে এবং আমরা জানতে পেরেছি যে তাদের গাড়িটি আদালতের খুব কাছাকাছি চলে এসেছে এবং পুলিশ পাহারায় মূলত তাদেরকে নিয়ে আসা হচ্ছে। গতকাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাবার সময় মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে কিন্তু নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়নি, কারণ নিউ মার্কেট থানায় মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়নি, বরং তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। সেই ডিবি কার্যালয় থেকেই মূলত বিকেল 6টার পরে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে তাদের গাড়িটি যে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে আদালতের খুব কাছাকাছি চলে এসেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা আদালত চত্বরে প্রবেশ করবেন এবং আতিক আপনার মাধ্যমে আমরা দর্শককে দেখাতে পারবো যে তাদেরকে যে আদালতে হাজির করা হচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো। আরেকটি বিষয় যে গতকাল ফেসবুকে বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে যে তাদেরকে কোস্টগার্ডের পক্ষ থেকে আটক করা হয়েছিল, পরবর্তী পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং আমরা সেই ছবিগুলো দেখেছি, হয়তো বা দেশবাসী সেই ছবিগুলো দেখেছেন। তো সবার একটি আগ্রহ যে আনিসুল হক যিনি সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী, তাদেরকে আদালতে আনা হচ্ছে। আতিক 5 তারিখের আগ পর্যন্ত আনিসুল হক তিনি আইনমন্ত্রী ছিলেন, তার নির্দেশেই তার আদেশেই কিন্তু এই বিচার বিভাগ অর্থাৎ বিচার বিভাগ অর্থাৎ সিএমএম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট সেটা কিন্তু চলতো, একই সঙ্গে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগও চলতো। তো এই 5 তারিখের পরে পুরো দৃশ্যপট পাল্টে গিয়েছে। এখন সেই যিনি এই আইন বিভাগের যিনি এই কোর্টের বিভিন্ন নির্দেশনা দিতেন তাকে কিন্তু আজকে কোর্টে আদালতে হাজির করা হচ্ছে। হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই
আনিসুল হক এবং সালমান এফ রহমানকে এই আদালতে হাজির করা হবে। আরেকটি বিষয় যে সালমান এফ রহমান যিনি সাবেক প্রধানমন্ত্রী, শিল্প বিনিয়োগ উপদেষ্টা ছিল, বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বিভিন্ন আর্থিক অনিয়ম, ব্যাংকের অনিয়মের বিষয়টি কিন্তু সামনে এসেছে। এরকম কিন্তু গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত এবং প্রচারিত হয়েছে। তো আসলে এ কারণে সবার মধ্যেই কিন্তু আগ্রহ যেহেতু একটি পট পরিবর্তন হয়েছে, সেহেতু যে অভিযোগগুলো বিভিন্ন পত্রপত্রিকায় আছে অথবা আইনজীবী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে, সেগুলো আমলে নিয়ে বিচার হয় কিনা অথবা বিচার হলে কত দ্রুত বা কত সময়ের মধ্যে বিচার হয়, সেটি কিন্তু আসলে সবার আগ্রহ রয়েছে। তো আপনি শুনতে পাচ্ছেন যে যেসব আইনজীবী রয়েছেন, সাধারণ আইনজীবী রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে এখানে কিছু উৎসুক জনতাও রয়েছে। তো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই দুই ব্যক্তিকে আদালতে হাজির করা হবে। গেল 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি দেশের বাইরে চলে যান এবং এর পরদিনই রাষ্ট্রপতি সংসদে ভেঙে দেন। ফলে যে ক্যাবিনেট যেটি ছিল সেটিও কিন্তু ডিজলভ হয়ে যায়। একই সঙ্গে যে পার্লামেন্ট যেটি ছিল, দ্বাদশ সংসদ, সেটিও কিন্তু ডিজলভ হয়ে গেছে। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় এবং তারা কিন্তু এখন দেশ পরিচালনা করছেন। তো এখনো আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হয়নি। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হবে, যেহেতু 24 ঘন্টা একটি বাধ্যবাধকতা রয়েছে। কোন আসামিকে গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে নিকটস্থ আদালতে হাজির করতে হবে। সেই আইনটি মেনেই কিন্তু আজকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো বা যে গাড়িটি এখন আদালত চত্বরে প্রবেশ করছে এবং সেই গাড়িতেই আমরা ধারণা করছি যে এখানে যেহেতু গাড়ির সামনে সিএমএম কোর্ট লেখা, তো হয়তো বা এই গাড়িটি নয়, এই গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা যায়। এটি হচ্ছে আদালতের গাড়ি, সিএমএম কোর্টের গাড়ি, এবং হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আদালতের চত্বরে তাদেরকে নিয়ে আসা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে মূলত তাদেরকে নিয়ে আসা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আদালত চত্বরে প্রবেশের যে মূল গেটটি রয়েছে, সেই দরজাতে বিপুল সংখ্যক উৎসুক জনতা রয়েছে এবং একই সঙ্গে সেনাবাহিনী রয়েছে, যাতে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আদালত চত্বরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে বিজিবি মোতায়েন রয়েছে। এরই মধ্যে যে আদালতে তাদেরকে তোলা হবে সে আদালত প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আইনজীবীরা রয়েছেন, একই সঙ্গে সাংবাদিকরাও রয়েছেন আদালতের ভেতরে। আদালত যেহেতু একটি রিমান্ড আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেহেতু রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষ থেকে কোনো আইনজীবী সেই রিমান্ড আবেদনের বিরুদ্ধে শুনানি করবেন কিনা সেটি নিয়ে এখনো আমরা কোনো সুনিশ্চিত তথ্য দিতে পারছি না, কারণ এরকম কোনো আইনজীবীকে এখন পর্যন্ত আমরা দেখিনি যারা সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে কেউ শুনানি করতে পারেন। এছাড়া রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন, আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যখন যে কোনো মামলা হয় তখন রাষ্ট্রপক্ষে আব্দুল্লাহ আবুর আইনজীবী পিপি তিনি মূলত সেখানে শুনানি করেন। তবে আজকে এসে আব্দুল্লাহ আবুকে আমরা দেখিনি, আজকে আদালত চত্বরেও দেখিনি, এমনকি তিনি এজলাসেও আসেনি। ফলে রাষ্ট্রপক্ষ থেকে কোনো আইনজীবী এই রিমান্ডের পক্ষে শুনানি করবেন, রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করবেন কিনা সেটিও কিন্তু আসলে সুনিশ্চিত নয়। তবে যেহেতু একটা রিমান্ড আবেদন করা হয়েছে, প্রসিকিউশনের পক্ষ অর্থাৎ ডিসি প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত রিমান্ড আবেদনটি করা হবে এবং সার্বিকভাবে বিচারক তিনি বিশ্লেষণ করে একটি আদেশ দিবেন যে আদৌ সালমান এফ রহমান এবং আনিসুল হককে পুলিশি রিমান্ডে বা পুলিশি হেফাজতে পাঠানো হবে কিনা। এর আগে আমরা বিভিন্ন মামলার যে দেখেছি যে যখন বিএনপির নেতৃস্থানীয় কোনো নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হতো, পরবর্তীতে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে
রিমান্ড পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হলে আদালতের পক্ষ থেকে কিন্তু সেই রিমান্ডটি মঞ্জুর করা হতো, অর্থাৎ তাদেরকে পুলিশ রিমান্ডে দেয়া হতো। তো আজকে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা অথবা বিচারক কি আদেশ দেন সেদিকেই আসলে সবাই তাকিয়ে রয়েছেন। এখানে আইনজীবীরা রয়েছেন, উৎসুক জনতাও রয়েছেন। তো সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আদালত থেকে আজকে কি আদেশটি আসে এবং একই সঙ্গে পট পরিবর্তনের পর অর্থাৎ 5ই আগস্টের পট পরিবর্তনের পর সালমান এফ রহমান এবং আনিসুল হককে অনেকে স্বচক্ষে দেখার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো আসলে গতকাল যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটার সাথে আসলে বাস্তবে কতটুকু মিল আছে সেটিও কিন্তু দেখার জন্য অনেকে এখানে উৎসুক জনতা তারা অপেক্ষা করছেন। আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে এই তাদের যে গাড়িটি রয়েছে, যে গাড়িটি করে পুলিশ পাহারায় তাদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হচ্ছে, সেটি আদালতের খুবই নিকটবর্তী অবস্থানে চলে এসেছে বলে জানতে পেরেছি। যে কোনো সময় তাদের বহনকারী গাড়ি আদালতের চত্বরে প্রবেশ করতে পারে। এখানে একটি বিষয় যে আসলে তাদেরকে গাড়ি থেকে সরাসরি আদালতের এজলাসে নিয়ে আসা হবে নাকি গারদে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে যখন কোনো ভিআইপি আসামিকে আদালতে নিয়ে আসা হয় তখন তাদেরকে দুপুরের পরপরই নিয়ে আসা হয় এবং তাদেরকে গারদখানায় রাখা হয়। যখন আদালতের কার্যক্রম শুরু হয় এরপরে তাদেরকে গারদখানা থেকে হাঁটিয়ে আদালতের এজলাসে নিয়ে আসা হয়, পরবর্তীতে রিমান্ড শুনানি অথবা আদালতে একটি কার্যক্রম শুনানি শুরু হয়। তবে আজকে সেরকম কোনো পরিস্থিতি হবে কিনা, তাদেরকে গারদখানা থেকে হাঁটিয়ে আদালতে ওঠানো হবে কিনা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। যখন তাদেরকে আদালতে নিয়ে আসা হবে তখন আমরা দেখতে পারবো, জানতে পারবো, শুনতে পারবো যে আসলে নিশ্চিত কি হচ্ছে। সকাল থেকেই সাধারণ আইনজীবীরা তারা এই আদালত চত্বরে অবস্থান করছেন এবং একটি পর্যায়ে যারা এই আদালতে যারা সিনিয়র আইনজীবী রয়েছেন তারা এই জুনিয়র আইনজীবীদের এখান থেকে সরে যাওয়ার একটি নির্দেশনা দিয়েছিলেন। একটি পর্যায়ে তারা সরেও গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আবারও সিএমএম কোর্টে ঢোকার যে মূল প্রবেশপথটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন।